ছাত্র আটক করা হয়েছে। তিনি এতদিন রাজধানীর বাড্ডার এক আত্মীয়ের বাসায় কিন্তু এতদিন লুকিয়েছিলেন আমরা যতদূর জানতে পেরেছি। এছাড়া আমরা জানতে পেরেছি আসলে তিনি কিভাবে আটক হলেন বা তার খোঁজ কিভাবে পেল আসলে জনতা। ওই বাসার এক লোক ছাত্রদের কাছে ওবায়দুল কাদেরের তথ্য মধ্যে যৌথ অভিযান নিয়ে চূড়ান্ত ছক কষেছেন নিরাপত্তা বাহিনীরা। কি হতে যাচ্ছে এই যৌথ অভিযান ঘিরে, কারা থাকছেন মূল টার্গেট? দর্শক, এইমাত্র আটক হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আমার এই বক্তব্য চ্যালেঞ্জ করলে আমি ফারুক হাসান আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আসুন ওপেন আলোচনায় আসুন। কেন আপনারা সঠিক পদ্ধতি সঠিক প্রসিডিউর মেইনটেইন না করে কেন আপনারা আরেকটা পদ্ধতি প্রসিডিউরে গেলেন? হয় যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যদি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী সংগঠন কিংবা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতেন। আটক করা হয়েছে। তিনি এতদিন রাজধানীর বাড্ডার এক আত্মীয়ের বাসায় কিন্তু এতদিন লুকিয়েছিলেন আমরা যতদূর জানতে পেরেছি। এছাড়া আমরা জানতে পেরেছি আসলে তিনি কিভাবে আটক হলেন বা তার খোঁজ কিভাবে পেল আসলে জনতা। ওই বাসার এক লোক ছাত্রদের কাছে ওবায়দুল কাদেরের তথ্য দেয়। ছাত্ররা বিশ্বাস না করলে তখন গোপনে ভিডিও করে ওবায়দুল কাদেরের ভিডিও পাঠান ছাত্রদের কাছে এবং তার কিছুক্ষণ পরেই ছাত্র জনতা একে একে ঘিরে ধরে ওই বাসভবন। এরপর তাকে ইট পাটকেল ছোড়া হয়। এক পর্যায়ে সেইখানকার পরিস্থিতি বেসামাল হয়ে গেলে পুলিশ সদস্যরা তাদের পুলিশের পিকআপ ভ্যানে করে বা সিকিউরিটি সেফটির যে মাইক্রোবাস রয়েছে সেটাতে করে ওবায়দুল কাদেরকে কিন্তু তাদের একটা হেফাজতে করে নিয়ে যান। শোনা যাচ্ছে জনতার ইট পাটকেলের আঘাতে ওবায়দুল কাদের মাথায় খুব আঘাত পেয়েছেন এবং আপাতত তিনি হাসপাতালে ভর্তি আছেন বলেও জানা গেছে। বর্তমানে ওবায়দুল কাদের পুলিশের হেফাজতে স্পেশালাইজ হসপিটালে ভর্তি রয়েছেন। তাকে পরিদর্শনকারী ডাক্তার বলেন তার অবস্থা খুবই বেগতিক, সুস্থ হতে তার একটু সময় লাগবে, তবে আশা করা যায় যে সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং তিনি সুস্থ হলেই তার বিরুদ্ধে যে হত্যা মামলা বা অন্যান্য মামলাগুলো রয়েছেন সেগুলো কার্যকর করা হবে বলে জানিয়েছেন আদালত। এদিকে ওবায়দুল কাদেরকে কাছে পেয়ে কিন্তু জনতার যে একটা আক্রোশ সেটা কিন্তু দেখা যাচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন যে জনতার এতটা আক্রোশ। এই 17 বছরে ওবায়দুল কাদের তথা শেখ হাসিনা সরকার যে বাঙালিকে কতটা নিষ্পেষিত করেছে, নির্মমভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, তার যে একটা প্রতিশোধ, আবার সেই প্রতিশোধের প্রতিফলন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ, আইনজীবী হোক, সাধারণ মানুষ হোক বা যেই হোক না কেন, সবার কিন্তু একটাই আক্রোশ যে তাদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা তার শাস্তি আমরা নিজেরা দেবো। জনগণের একটাই দাবি যে ওবায়দুল কাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হোক। জনগণের সাথে এতদিন তারা যা করেছে আমরা তার শাস্তি নিজেরাই দেবো। তো দর্শক, আসলে আপনাদের কি মতামত, আপনারা আসলে কি চান সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যে আচ্ছা স্যার, আমার একটা জিনিস আসছে এবার শেখ হাসিনা নাকি শুনেছি স্যার বিভিন্ন বাইটারই আছে, আসলে কি স্যার এটা কি বলেছে স্যার একটু খোলাসা করুন। বাড়ির ব্যাপারটা লন্ডনে উনি একটা বাড়িতে থাকে। কোথায় কোন জায়গায় স্যার? লন্ডন শহরে কোন জায়গায় আমি ঠিক জানি না, এবারও ছিল এজুয়ার রোড নাকি স্যার? এটা আমি জানি। লন্ডন শহরে একটা বাড়ি ফ্ল্যাট উনি লন্ডন স্যার, লন্ডন তো কোন লন্ডন? সেন্ট্রাল লন্ডনে না একবারে? আমি গেলেও তো বলতে পারবো না স্যার, শোনেনি স্যার আপনার তো? আমি শুনছি যে উনি যে বাড়িটাতে থাকে এবারও ছিল, এই যে এবার আসার সে বাড়িটা অনেকেই বলে তার নিজের বাড়ি। একটা জিনিস স্যার আপনি একটু বলেন, উনি বলছেন যে ভাড়া একটু ভাড়া বাসা, তাই না? ভাড়া বাসা বলতে স্যার ওদেশে কিন্তু স্যার এক্সপেন্স ভেরি আপনার কস্ট, আপনার লাইফ স্টাইলটা স্যার সেখানে বাড়ি ভাড়া হাউস রেন্ট ভেরি হাই। সেখানে উনি বাড়ি ভাড়া বছরের পর বছর থাকবেন না, বাড়ি ভাড়া থাকবে, এটা আমার কেমন একটা যেন আপনার এই মানে তার যে বাড়ি নেই বা বাড়িতে কন্ট্রাক্ট করেন না স্যার, আপনি আপনি যখন করে দেবেন তখন আপনি ভাড়া দেবেন। কিন্তু বললেই তো স্যার বাড়ি ভাড়া পাওয়া যায়, হঠাৎ করে পাওয়া যায় বলে স্যার, তাহলে সারা বছর কি উনি ভাড়া পেয়ে যান? জি, আমার তো মনে হয় এটা না, আমার নিজেরই বাড়ি হতে পারে। সেটা উনি বলেন কিন্তু সুন্দর জায়গার কারণ আপনাদের কি অনেক নেতা কিছু মধ্যে আপনাদের যারা লিডার, আপনাদের যারা আমাদের নিজেরা তো শেখ হাসিনা তাই মনে করেন? আরেকটা জিনিস আপনি নিউ ইয়র্ক কি নাকি বিজনেস আছে নাকি? বিজনেসের বিষয়ে আমি জানি না, তবে নিউ ইয়র্কের ফ্লোরিডা তো ওনার মেয়ে যে বাড়িতে ওনার মেয়ে মানে কি? মেয়ের নাম কি জানো স্যার? কুকুর জামাই নাম কি জানো স্যার? আমার নাম মিতু। আচ্ছা স্যার, ওনার ছেলে তো জয়ের কথা শুনেছেন? জি, জয় নাকি কি কম্পিউটার বিজনেস আছে? সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমাদের কাছে তো বলেছে করে আমি এই জিনিসটা কেমন সেমিনার বলেছি আমাদের কাছে তো বলে দিয়েছে জয় বলছে চাকরি করে। আমার তো শুনেছি স্যার শেখ হাসিনা আমি তো মিটিংয়ে বক্তৃতা করেই বলে আমার ছেলেরা শিক্ষিত ছেলে মেয়েরা শিক্ষিত আছে, সত্যি কথা না, সবাই দেখে সবাই চাকরি করে খায়। আমরা তো শুনেছি স্যার ওয়াশিংটন ডিসিতে নাকি জয় কম্পিউটার বিজনেসে একটা বিশাল পরিমাণ টাকা ইনভেস্ট করছে। আপনারা কি শুনেছেন কি এই বিষয়ে? কম্পিউটার বিজনেস সেখানে কম্পিউটার আইটি এই ধরনের বিজনেস করে থাকে।
করতে পারে, আমেরিকা থেকে আসবে। আমেরিকা মতো জায়গায় স্যার সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে শেখ হাসিনার ছেলে, সে ক্লাউডেও আছে, সবকিছু মিলে এই টাকাটা করতে জয় তো আর বিজনেসটা এখন থেকে রিসেন্টলি করছেন, তার নিশ্চয়ই টাকাটা তার সে তো বয়সও কম, কতই বয়স হবে তাকে এখন আমি তার মা দিতে পারি না স্যার। জয়ের বয়সটা কত বলে স্যার? খুব বেশি নেই, 26-27, 30 এই 30 বছরে সে এমন কি ওখানকার যে এত সে তার মিলিয়ন টাকা হয়ে গেল যে সে নিজেই ইনভেস্ট করতে পারবে। কতটা তারপর তার ওয়াইফ যেখানে বিয়ে হয়েছে তাও তো আমি জানি আমরা বাংলাদেশ সরকারের একটা ইনভেস্টিগেশন করতে পারে কি স্যার? মনে হয় আপনাদের মনে কি কোনো সন্দেহ আপনাদের নেতা কর্মীদের মনে হয় যে এত টাকা জয় করবে না কেন? এখন তারেক রহমানের সম্পদ যদি বিদেশে আমরা খুঁজি, স্যার তারেক রহমান সেটা করছেন না স্যার। তারেক রহমান আলাদা জিনিস, সে তো টাকা আমি জয়ের কথা বলছি স্যার। না জয়ের ব্যাপারে আমি বলছি। না আপনি স্যার আরেকজনকে করা হয়েছে বলে তাকে করতে আমার কোনো কথা নেই স্যার, সে তো ইনোসেন্ট হতে পারে স্যার। সেটাই সেটা পরে কথা। একটা লোক যদি ইনোসেন্টই হয়ে থাকে আমার এই বক্তব্য চ্যালেঞ্জ করলে আমি ফারুক হাসান আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আসুন ওপেন আলোচনায় আসুন। কেন আপনারা সঠিক পদ্ধতি সঠিক প্রসিডিউর মেইনটেইন না করে কেন আপনারা আরেকটা পদ্ধতি প্রসিডিউরে গেলেন? হয় যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যদি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী সংগঠন কিংবা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতেন, এনাফ, দ্যাটস এনাফ। এরপর আপনারা আইন করেন যে বাংলাদেশে কোনো গণহত্যাকারী সংগঠন কিংবা কোনো ফ্যাসিবাদী সংগঠন রাজনীতি করতে পারবেন, এবং এই সিদ্ধান্তটি ইন্টারন্যাশনালি রিকগনাইজড, অ্যাকসেপ্টেবল। পৃথিবীর প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা সংগঠন, ইভেন ইউনাইটেড নেশন, জাতিসংঘ পর্যন্ত এটাকে অ্যাকসেপ্ট করবে যে কোনো ফ্যাসিবাদী শক্তি, কোনো ফ্যাসিবাদী সংগঠন কিংবা কোনো সন্ত্রাসী সংগঠন রাজনীতি করতে পারে না, তাদের কার্যক্রম চালাতে পারে না। আসলে একটা জায়গায় আমরা একটা মেজর ভুলের মধ্যে রয়েছে, যে ভুলটা আসলে অনেকেই ধরতে পারছেন, আবার অনেকেই হয়তো খুব সূক্ষ্ম হিসাবে এটাকে এড়িয়ে যাচ্ছেন কিংবা এটা ধরার চেষ্টাও করছেন না কিংবা ধরতে পারছেন। যেমন ধরেন এই যে আমরা বারবার বলার চেষ্টা করছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করা হোক, কেউ বলছেন নিষিদ্ধ করার পক্ষে, কেউ বিপক্ষে, হোয়াটএভার, ইত্যাদি ইত্যাদি। দেখেন এই জায়গায় আমার সবচেয়ে বড় একটা প্রশ্ন, বড় একটা আপত্তি, যে আমরা অ্যাকচুয়ালি কেউ রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই। আমি শুরুতেই বলেছি যে এজ এ রাজনৈতিক দল, এজ এ পলিটিক্যাল পার্টি নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক, এটা আমরা কেউ চাই না, এবং এটা করতে গেলে ভবিষ্যতে এই পরিস্থিতির শিকার অনেকেই হতে হবে, যেটা জামাত ইসলামকে হতে হয়েছে। দ্যাটস ওয়াই আমরা কেউ পলিটিক্যাল পার্টিকে নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক এটা চাই না। এখন আমার প্রশ্নটি এই জায়গায় যে আওয়ামী লীগ আসলে পলিটিক্যাল পার্টি কিনা, এই প্রশ্নটির সমাধান আপনাকে আগে দিতে হবে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল কিনা এই মুহূর্তে, এই বিষয়টির ফয়সালা, এই বিষয়টির সমাধান যতক্ষণ না পর্যন্ত আপনি নির্ধারণ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি সেই স্টেপে যেতে পারেন না। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটি খুব জেনে বুঝে এবং সজ্ঞানে একটা সূক্ষ্ম পরিকল্পনা অনুযায়ী তারা একটি ভুল পদ্ধতির মাধ্যমে আওয়ামী লীগের এই বিষয়টি সামনে আনা হচ্ছে, কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিংবা না হোক এই বিষয়টির দিকে তারা ধাবিত হচ্ছে। যেমন ধরেন আমাদের সরকার প্রধান কিংবা সরকারের অ্যাডভাইজাররা কিংবা এই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, তিনি যে মন্তব্যটি করেছেন কিংবা তিনি যে আইন নিয়ে কাজ করছেন, আওয়ামী লীগকে নিয়ে যে মন্তব্যটি করেছেন, এটা আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তারা পরিকল্পিতভাবে, সূক্ষ্মভাবে কেন জানি আওয়ামী লীগকে রাজনীতিতে রেখে দিতে চায়। কেন এই কথাটি বললাম জানেন? দা লাস্ট চান্স। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকে শপথ করে ফেলেন যে আর জীবনে ক্ষমতায় আসলে লুটপাট করব না, আর জীবনে রাহাজানি করব না, টেন্ডারবাজি করব না, ছিনতাই করব না, অথবা পেশি শক্তি ব্যবহার করব না, জনগণের ভাষা শুনবো না। হ্যাঁ, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন, হাইব্রিডগিরি ছাইরা অরিজিনাল যে পলিটিক্স সেইটা করবেন। নেতাদের আজকে শপথ নিতে হবে এই লাস্ট চান্স থেকে, যে ভবিষ্যতে আবার যখন আমরা রাজনীতি করব তখন আমরা নিজেদের এই প্রভাব প্রতিপত্তিকে বাদ দিয়া জনতার জন্য রাজনীতি করব। একটা চান্স আপনাদের কপাল গুনে আসছে। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন। মাঠে তিনি নাই, আদালত তার না, তারপরেও যে ঘোষণা কালকে আদালত থেকে আসছে, এই ঘোষণাটাতে বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্যান্য দল এই মুহূর্তে প্রতিক্রিয়া দেখাবেন বা কিছুটা ভয়েরও বিষয় আছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে দীর্ঘ একটা পানি ঘোলা হয়েছে। কয়েক ধাপে এটাকে পেছানোর পর গতকালকে আদালত থেকে নির্দেশনা আসছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল যে রিট করা হয়েছে সেটা বাতিল, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। এখন ডক্টর ইউনূসের সরকার 2 বছর পরে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, যদি নির্বাচন যখন আসবে তখন আওয়ামী লীগের সাংবিধানিক বৈধতা আছে তারা নির্বাচন করতে চাওয়ার বা পারার। আবার কেউ কেউ বলছেন যে এরকম পরিস্থিতি যদি নির্বাচনের আগে যদি ডক্টর ইউনূসের সরকার 1 বছর 2 বছর থাকেন, তো এই সময়টার মধ্যে যেহেতু আওয়ামী লীগের অধিকাংশ নেতারা এই মুহূর্তে ভারতে আশ্রয় নিচ্ছেন, তো সেখানে কোথাও না কোথাও শেখ হাসিনার সাথে কমিউনিকেশন হচ্ছে, তিনি বাংলাদেশে অনেকের সাথে ফোনে কথা বলছেন, এরকম ভিডিও আমরা দেখেছি। তো বিষয়টা কেমন হবে? ধরেন হঠাৎ করে একদিন সীমান্তের কাছাকাছি শেখ হাসিনা চলে আসলো, এর আগে একটা মেসেজ আসলো যে শেখ হাসিনা আসছে। এটা হতে পারে ধরেন আমাদের কুমিল্লা দিয়া অথবা সিলেট দিয়া অথবা ব্রাহ্মণবাড়িয়া দিয়া, যে তিনি সীমান্ত দিয়ে আসছেন, সারা বাংলাদেশ থেকে ঝাঁকে ঝাঁকে আওয়ামী লীগ ওইখানে যাচ্ছে, বাকি দলগুলোর মধ্যে কি পরিমাণ একটা ভয় তৈরি হবে। তবে ডেমোক্রেসিকে যদি আমরা এস্টাবলিশ করতে চাই, শেখ হাসিনা ডেমোক্রেসির মাইকা বাপ করছে, এটা সত্য, এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু প্রকৃত ডেমোক্রেসি যদি আপনি দেশে চান তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে। শেখ হাসিনা তিনি দেশেও ফিরবেন,
আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে যে মামলা আছে সেগুলোর হয়তো বিচার হবে, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনের জন্য 100% মাঠে বিট করবে। এখন আমাদের তথ্য বা কি বলছে উপদেষ্টা যিনি আছেন আসিফ নজরুল ইসলাম স্যার, অথবা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অথবা বাকি যারাই আছেন, অনেকে মুখে বলছেন অনেকে বলছেন না, বা যিনি ছিলেন আগে স্বরাষ্ট্রতে শাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার, তারা প্রত্যেকে কিন্তু একটা মেসেজ আওয়ামী লীগকে দিচ্ছে। কোনটা? যে তোমরা আগে যে রাজনীতিটা করছো গত 15 বছর, এই রাজনীতিকে বের হয়ে আসতে। এখন আসলে যে পাশ করবে তা না, এখন আসলে পাশ করবে না আওয়ামী লীগ, বিএনপি পাশ করবে অথবা জামাত পাশ করবে। তবে আওয়ামী লীগ কিন্তু একটা ভোট ব্যাংক আছে, অথবা ধরেন ক্যাশ টাকা পয়সা আছে, মানুষ জনবল আছে। এখন হঠাৎ করে আপনি যতটা শূন্য দেখতেছেন আসলে কি শূন্য? এমন বহুত নেতা আছে যাদের চেহারা দেখলে ধরেন অনেক বিএনপি বা জামাতের অথবা সাধারণ মানুষের শরীরে একটা ঘাম ছুটা যায় মেরুদণ্ডের শির দ্বারা দিয়া, চেহারা কথাবার্তা ভাবে এরকম কিন্তু একটা ভাব আছে, এটাই বাস্তবতা। এখন যে ডেমোক্রেসি আমরা চাচ্ছি সেই ডেমোক্রেসি কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে। ইভেন শেখ হাসিনাকে বাংলাদেশে কামব্যাক করার সুযোগ দিবে, তিনি আসলে অ্যারেস্ট হবেন। এখন শেখ হাসিনা আসবেন কিনা সেটা হচ্ছে কথা। তবে অনেকে মজা করে বলেন আর কি, যে বিষয়টি এমন হয় হঠাৎ করে আমরা সকালবেলা দেখলাম যে সারা বাংলাদেশের টেলিভিশন কভার করতেছে যে শেখ হাসিনা সাদা শাড়ি পরা সীমান্তের দিক থেকে আসতেছেন, আর এই পার থেকে জনতার স্রোত ওদিকে যাচ্ছে। কারণ শেখ হাসিনা বাইসা থাকলে আওয়ামী লীগ বাইসা থাকবে এই মুহূর্তে, নয়তো আওয়ামী লীগের মধ্যে 13,000 টুকরা হয়ে যাবে, প্রকৃত আওয়ামী লীগ থাকবে না। আর শেখ হাসিনার জন্য এটা লাইফের একটা লাস্ট চান্স, যদিও তিনি অনেক বয়স হয়ে গেছে, আগামী 5-7-10 বছর তার আওয়ামী লীগ আসবে না, এরপরে তিনি যদি বাইচা থাকেন, জীবিত থাকেন, তখন হয়তো আবারও আসার সুযোগ হবে। তবে রাজনীতি করার, রাজনৈতিক চর্চা, সভা সমাবেশ মিটিং মিছিল যেগুলো বিএনপি করতে পারতো না, জামাত ইসলামকে করতে দিত না, সেটা কিন্তু আওয়ামী লীগ পারবে। কারণ ডক্টর ইউনূস যে সংস্কারটা করছেন, এই সংস্কারটার মূল সংস্কারটা কি? যে ক্ষমতার প্রেক্ষাপটে পালা পরিবর্তনে যেই পরিস্থিতিগুলো তৈরি হয় সেটা যেন তৈরি না হয়। আর যারা অন্যায় করবেন, দুর্নীতি করবেন, আওয়ামী লীগের যারাই আছে বাংলাদেশে বিদেশে দেশে আসলে গ্রেপ্তার হবে। কেন? যারা দুর্নীতি করছে, লুটপাট করছে। তো এটা আওয়ামী লীগের জন্য একটা বিশাল চান্স এই মুহূর্তে। তবে অতি জোশে আবার হোশ হারানো যাবে না। যারা অন্যায়কারী আছে, লুটের আছে, হাইব্রিড আছে, এদেরকে দল থেকে চিরতরে বহিষ্কার কইরা, দলের যারা মাথা আছেন তারা তওবা কইরা 2 রাকাত তাহাজ্জুদ পইরা প্রয়োজনে উমরা হজ করে আসতে পারেন, পাপ পুণ্য কাটাকাটি হয়ে যাবে। সামনে বড় হজের সিজন আছে, হজও করে আসতে পারেন, যাই আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারেন। হ্যাঁ, শয়তানরে ঢিল মারবেন, কঙ্কর মনের ভিতরে থাকা সেই শয়তান, সেটা যেন দূর হয়ে যায়। তারপরেও ভাই একটা কথা আছে যে পলিটিশিয়ান আর সিনেমার নায়ক নায়িকা হজে যারা যতবারই যাক, যতবার হজে যায়, এদের কোনো লাভ নেই। আইসা ওইটাই করে, আবার সিল্লা তো যায় দেশে, তাই না? তারপরে ভুল থেকে শিক্ষা নিতে হবে। যিনি ভুল থেকে শিক্ষা নেন, শিক্ষা নিয়ে নিজেকে শুধরান, মানুষের কাছে সম্মানিত হন। আর যদি মনে করেন যারা সিচুয়েশন কৌশল, তাহলে আবারও যে কোনো সময় এই দেশে আবারও কোনো একটা বিক্ষোভের জন্ম হবে। সেই বিক্ষোভ যারাই স্বৈরাচারী ভূমিকা পালন করবে তাদের বিরুদ্ধে তৈরি হবে। শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর যে নতুন বাংলাদেশে আমরা আছি, সে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা কেমন হবে, এখানে পলিটিক্যাল পার্টিগুলো কেমন হবে, কি করবে, সেটা নিয়ে নতুন ভাবনা চিন্তার সময় এসেছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি পলিটিক্যাল পার্টিগুলোর সেটা ভাবা উচিত। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসেবে আমাদের সামনে এসেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে আমরা কিভাবে দেখব? আমার মনে পড়ে যখন ডক্টর ইউনূস তার শপথ গ্রহণ করছেন, তখন যখন জাতীয় পার্টি সেখানে যাচ্ছে, এবং পরবর্তীতে ডক্টর ইউনূস যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, সেখানেও যখন জাতীয় পার্টিকে আমন্ত্রণ করা হয়েছে, তখন এই আলোচনা অনেকের মধ্যে এসেছে যে জাতীয় পার্টিকে কেন ডাকা হচ্ছে। আমরা যে অভিযোগটা করছি সেটা হচ্ছে জাতীয় পার্টি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগেরই এক ধরনের কোলাবোরেটর হিসেবে কাজ করেছে। জাতীয় পার্টি 14 দলে ছিল না, কিন্তু জাতীয় পার্টি মহাজোট করেছিল, এটা তো সত্য। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে আমরা কিভাবে দেখব, জাতীয় পার্টির আসলে মানুষের পালস বোঝা কতটা উচিত, বা তারা কতটুকু বুঝতে পারছেন, সেই প্রশ্ন করা দরকার। আমরা খেয়াল করেছি হয়তো গতকাল জনাব জিএম কাদের একটা সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন তার দলকে ডিফেন্ড করতে গিয়ে। উনি এস্টাবলিশ করতে চেয়েছেন আওয়ামী লীগ স্বৈরাচারের অংশ তারা আসলে নন, তারা জনগণের পক্ষেই ছিলেন, জনগণের পক্ষেই কাজ করতে চেষ্টা করেছেন। আমরা কি তার কথায় কনভিন্সড? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে না, উনি যথেষ্ট কনভিন্সিং কথাবার্তা বলেননি। এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এক ধরনের চর্চা আছে যে আমার কোনো ভুল কখনো ছিল না, উনি মোটা দাগে সেটাই করতে চেয়েছেন। রাদার উনি কি করলে ভালো হতো, কি করলে ভালো হয়, আমি আমার ভিডিওর শেষ দিকে সেটা নিয়ে কথা বলবো। আমরা জাতীয় পার্টির যদি জার্নি দেখি, আমি 8 সালে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট হয়ে ভোট করেছেন, কোনো সমস্যা নেই, একটা ফেয়ার ইলেকশন সেটা করেছেন। এবং পরবর্তী একটা ফেয়ার ইলেকশন হলে তারা আওয়ামী লীগের ছেড়ে বিএনপির সাথে জোট করতে পারতেন, কোনো সমস্যা নেই, বা একা ভোট করতে পারতেন, এগুলো তাদের একেবারেই ইচ্ছা। সো দ্যাট ওয়াজ ফাইন। ওইবার আওয়ামী লীগের সাথে যাওয়ায় কোনো সমস্যা হয়নি। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে 8 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 14 সালে জাতীয় পার্টি আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ এবং আমার বিবেচনায় একটা ঐতিহাসিক রোল প্লে করেছিল ইন জেনারেল। যদিও জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত সরকারের সাথে কোলাবোরেট করতে দেখেছি, সেটা অবশ্য ভিন্ন প্রেক্ষাপট। জনাব জিএম কাদের রাইটলি এটা ব্যাখ্যা করেছেন। এবং 14 সালে আমি জনাব এরশাদের একটা রোলকে আমি আমাদের ইতিহাসে ঐতিহাসিক বলে মনে করি। তার প্রচুর ভুল আছে, অপরাধ আছে এই দেশকে শাসন করার ক্ষেত্রে, কিন্তু সেবার তিনি, আমাদের মনে থাকার কথা, 14 সালে যে সুজাতা সিং এসে তার সাথে বসেছিল এবং তাকে চাপ দিয়েছিল নির্বাচনে যাওয়ার জন্য, সেটা উনি আমাদেরকে প্রকাশ্যে বলে দিয়েছেন। এরপর জনাব এরশাদকে তুলে নিয়ে যাওয়া এবং রওশন এরশাদ, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই সময়কার সবচেয়ে বড় কালপ্রিট হচ্ছেন বেগম রওশন এরশাদ। মানে উনি কতটুকু সুস্থ আছেন, মৃতপ্রায় অবস্থায় 24 সালে এসে উনি নানা রকম খেলা খেলতে চেষ্টা করেছিলেন। যাই হোক, তখন রওশন এরশাদের নেতৃত্বে একটা দল, একটা গ্রুপ নির্বাচনে যায় এবং জনাব জিএম কাদের সেই নির্বাচনে যাননি। উনি যদিও উনি তখন মন্ত্রী ছিলেন, এমপিও হননি। সো ওনার নিজস্ব রোলটা ওখানে আমরা প্রশংসা করব।
সো 14 সালকে আমরা এভাবে ছাড় দিতে পারি এবং তার রোলটাকে, যেহেতু জাতীয় পার্টি সেন্ট্রালি এটা করতে চায় নাই, তারপরও যেহেতু জাতীয় পার্টি দল হিসাবে গেছে এবং জাতীয় পার্টিতে আসলে কতগুলো মানে যারা জাতীয় পার্টি করেন মানে একটা এমপিত্ব হলো তাদের জীবনের শেষ কথা, এরা আদতে রাজনৈতিক দল কিনা সেই প্রশ্ন করব, কিন্তু মূল নেতৃত্বটা সেই সময় অন্তত নির্বাচনে যেতে চায়নি। দ্যাট ইজ গুড। 18 সালে যে রাতের ভোটে নির্বাচন হয়েছে সেটাকেও জনাব জিএম কাদের সাফাই গিয়েছেন যে ওই নির্বাচনে তো বিএনপিও গিয়েছিল। আমি ওনার সাথে একটা জায়গায় সিরিয়াসলি দ্বিমত করি। আমি জাতীয় পার্টির কারো মুখ থেকে আজ পর্যন্ত অন্তত যারা পার্লামেন্টে গেছেন বা সর্বোচ্চ নেতা কারো মুখ থেকে বলতে শুনিনি যেদিন রাতের ভোট হয়েছে। এমনকি বিএনপি যে পার্লামেন্টে গেল, আমি ব্যক্তিগতভাবে পার্লামেন্টে যাওয়াকে স্ট্রংলি কন্ডেম করেছি বহুবার, এবং এটা গিয়ে তারা কিছুটা হলেও বৈধতা দিয়েছে। যদি বৈধতা নাই, বিএনপি গেলেও কিছু আসে যায় না। বিএনপি এই দেশের একমাত্র মালিক না, আমরাও মালিক। ওখানে কি ঘটেছে আমরা দেখেছি। তবে বিএনপিকে আমরা এই ছাড়টা দেবো। বিএনপির এমপিরা অন্তত 2-3 জন এমপি যারা কথা বলেছেন পার্লামেন্টে প্রকাশ্যে, অন্তত আমি একজনের কথা কোটই করতে চাই, ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি তার প্রথম যে ভাষণ, প্রথম যে বক্তৃতা সংসদে দাঁড়িয়ে করেছেন, সেখানে উনি, আমার মনে পড়ে, উনি বলেছিলেন যে এই সংসদ আর একদিনও না টিকলে তিনি খুশি হবেন, এবং রাতের ভোটের কথা বলতে গিয়েই ওনার মাইকটা সব বন্ধ করে দেওয়া হয়। সুতরাং সংসদে দাঁড়িয়েই রাতের ভোটের কথা বিএনপি এমপিরা বলেছেন, বাইরে তো বলেছেনই, অন্যরাও বাইরে বলেছে। সুতরাং বিএনপি দল হিসাবে কখনো রাতের ভোটকে এন্ডোর্স করেনি এবং সেটাকে প্রকাশ্যে সমালোচনা করে গেছে। তো পার্লামেন্টে যাওয়ার পাপ আছে, কিন্তু সেটা আবার বাইরে তারা যা বলেছে, যা করেছে, দলগতভাবে যা করেছে, সেটা স্খলন আছে। কিন্তু জনাব জিএম কাদের সেটা করেননি। আমি জনাব জিএম কাদের বা জাতীয় পার্টিকে স্মরণ করিয়ে দিতে চাই, 18-র যে রাতের ভোটে নির্বাচন হয়েছে, সরকারি জোটের অন্তত একটা দল, সেটা হচ্ছে বাংলাদেশ জাসদ, শরীফ নুরুল আম্বিয়া এবং নাজমুল হক প্রধান যেটা নেতৃত্ব দিচ্ছেন, তারা জাসদ থেকে ভেঙে আসার পর তারা পার্টিগতভাবে রেজলিউশন নিয়েছেন যে রাতে ভোট হয়েছে, এবং এই ভোটটাকে তারা অ্যাকসেপ্ট করেননি। সুতরাং ভোট যেটা হয়েছে এটার কোনো কন্ডেম, মূল সংকটটার কন্ডেম জাতীয় পার্টি থেকে কখনো হয়নি। সুতরাং জাতীয় পার্টি এটা মেনে নিয়েছেন, অন্তত সরকারকে এই ব্যাপারে সিরিয়াস ছাড় দিয়েছেন, এটা আমরা বলতেই পারি। যদিও জনাব কাদের বলছেন যে সংসদে তারা দুর্নীতি সহ নানান ইস্যুতে কথা বলেছেন, হ্যাঁ, তাদের কয়েকজন এমপিকে আমরা এ ধরনের কথা বলতে শুনেছি, কিন্তু বাংলাদেশের মূল সংকট আসলে দুর্নীতি বা এসব না। মূল সংকটের যে সেটা হচ্ছে অবৈধভাবে ক্ষমতায় থাকা, এবং সেটার কারণে বাকিগুলো আসলে উপসর্গ। রোগ কিন্তু ওটা না। বাংলাদেশে দুর্নীতি কোনো রোগ না, বাংলাদেশে দুঃশাসন নিপীড়ন কোনো রোগ না। বাংলাদেশের রোগ হচ্ছে অবৈধভাবে একটা দল ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে। ওই রোগেরই উপসর্গ হিসাবে বিরোধীদের দমন পীড়ন, মানবাধিকার হরণ, বাকস্বাধীনতা হরণ, দুর্নীতি, নানা কিছু, অলিগার্কি, ক্রিপ্টোক্রাসি, সবকিছু আসলে ওটারই উপসর্গ। সো মূল কারণ নিয়ে জাতীয় পার্টিকে আমি কোনোদিন কথা বলতে দেখিনি। এই দায়টা তাদের সিরিয়াসলি আছে। 24-এ যখন সবাই নির্বাচন বয়কট করছে, সরকার দলীয় যারা আছে তারা, তাদের 14 দলীয় জোট তো আছেই, জাতীয় পার্টি তার মহাজোটের অংশ ছিল। এবার তারা মহাজোট না, তারা মহাজোটের অংশ না, কিন্তু তারা আওয়ামী লীগের ছাড় চাইছেন, এবং সে ছাড় চাইছেন যাতে তাদেরকে অনেকগুলো, তারা সংখ্যাটা 40-50 চেয়েছেন, শেষ পর্যন্ত আমি যতদূর মনে করতে পারি 26 বা 27টাতে ছাড় দেওয়া হয়েছে। এবং কেউ যেন মুজিবুল হক চুন্নু, তার পোস্টারে শেখ হাসিনার ছবি ছিল। মানে উনি কতটাই, ওনার শেখ হাসিনার ছবি, ওটা তো ওনারা এবার মহাজোট ছিলেন না, কিন্তু সেই পোস্টার ছাপানো হয়েছে, সেই পোস্টার লাগানো হয়েছে। তারা এতটাই চেয়েছেন নির্বাচিত হয়ে আসতে। সো জনাব চুন্নু যখন নতুন সরকারের সাথেও দারুণভাবে আলোচনার মধ্যে থাকেন, জনগণের মধ্যে প্রশ্ন আসবে। জনাব জিএম কাদের খুব ক্লিয়ারলি বলেছেন যে তাদের উপরে চাপ তৈরি হয়েছে, গলায় দড়ি দেওয়া হয়েছে, এবং এই নির্বাচনের সময়ও তাদেরকে রীতিমতো চাপ তৈরি করে তাদের অফিসে গোয়েন্দা এবং পুলিশ গিয়ে চাপ দিয়ে করেছে। আমার মনে পড়ে মনোনয়নপত্র মানে সাবমিশন বা প্রত্যাহারের শেষ দিন, সাবমিশন না, প্রত্যাহারের যে শেষ দিন ছিল, সেদিন অনেক পুলিশ গিয়ে এবং গোয়েন্দা সংস্থার লোক গিয়ে পার্টির অফিসে হাজির ছিল। কিন্তু আমি দুঃখিত, এটা এই জন্য না যে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসতে চেয়েছে। জাতীয় পার্টিকে আসলে চাপ দেওয়া হয়েছিল, কারণ জাতীয় পার্টি চেয়েছিল সিট আরো বেশি পাক, কিন্তু আওয়ামী লীগ ছাড় কম দিতে চেয়েছিল, এবং এই চাপটা জাতীয় পার্টি আওয়ামী লীগকে দিচ্ছিল যে আমাকে যদি ওই সিটগুলো দেওয়া না হয়, ওই পরিমাণ সিট দেওয়া না হয়, তাহলে আমি বেরিয়ে আসবো। তার মানে নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্তে জাতীয় পার্টির কোনো দ্বিমত ছিল না, ওটা একটা বার্গেনিং ছিল। তখন তাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে বা পুলিশ দিয়ে চাপ দেওয়া হয়েছে, সেটা ডিফারেন্ট ডিসকাশন। সুতরাং ওখানেও যে জাতীয় পার্টি নির্বাচনে যেতে চায়নি, এই কথাটা ঠিক না। নির্বাচনে যেতে চেয়েছে, আওয়ামী লীগের ছাড় দিয়ে সংসদে আসতে চেয়েছে। জাতীয় পার্টি কি রাজনীতি করবে, এটা জাতীয় পার্টির ব্যাপার, জনাব জিএম কাদের বলেছেন, আমি একমত। কিন্তু আমাদেরও এই সমাজে আলোচনা করার অধিকার আছে যে জাতীয় পার্টি আদতে রাজনীতি করছে কিনা। শেখ হাসিনা কি রাজনীতি করেছেন? শেখ হাসিনা কি রাজনীতি করার ক্ষমতায় থেকেছেন? নো, দ্যাটস দ্য মেইন প্রবলেম। ইন ফ্যাক্ট একটা মাফিয়া তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা তা করাকে রাজনীতি বলে না, এবং ওটার সহযোগী সামহাউ যারা হয়েছেন, ইচ্ছায় অনিচ্ছাটা ছাড় দিলাম, ইচ্ছাই হয়েছেন অনেক। আমি জিএম কাদের প্রবলেমটা বুঝিও। আমি জাতীয় পার্টির একাধিক গুরুত্বপূর্ণ নেতার মুখে শুনেছি, যাদের সাথে আমি টকশো করেছি, তো ওনারা নিজেরাও মনে করেন না জাতীয় পার্টি আদতে কোনো পলিটিক্যাল পার্টি। ওর মধ্যে কিছু লোক আছে, তারা যে কোনোভাবেই চায় এমপি টেমপি হতে, পারলে মন্ত্রী হতে। উনি বলেছিলেন, কয়েকজন আমাকে বলেছেন এইভাবে, যে জিএম কাদের যদি সিদ্ধান্তও নেন যে উনি নির্বাচনে যাবেন না, ওনাকে মাইনাস করে, তখন রওশনের সাথে আমাদের মনে আছে প্রায় জীবনমৃত অবস্থার মতো ওনাকে দেখতে তাই মনে হতো, উনি বেঁচে আছেন না মরে আছেন, সেই অবস্থায় উনি চিঠি দিচ্ছিলেন। উনি অনেকেই বলছিলেন যে তারা আবার মানে রওশনের সাথে নেতৃত্বে 14 সালের মতো নির্বাচনে যাবেন। সো এগুলো দল কি দল না, সেটা তো আসলে আমাদের দেখার ব্যাপার না। আমরা বাইরে থেকে কি দেখছি, জানাব জিএম কাদের হতেই পারে যে এক গ্রুপ অফ থাগসকে নিয়ে কাজ করছেন, কিন্তু বাইরে থেকে আমরা এটাকে যদি রাজনৈতিক দল বলি, তার এই সিদ্ধান্তগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, সেটা উনি ক্লিয়ার করেছেন, আমাদের মনে থাকার কথা। জানাব জিএম কাদের ভারতে গিয়েছিলেন নির্বাচনের আগে, ফেরার পর বলেছিলেন যে দুই পক্ষের মধ্যে কি কথা হয়েছে উনি বলবেন না। এটা নিয়ে যৌক্তিক অনেক সমালোচনা আছে। উনি ব্যক্তি নন, উনি একটা দেশের রাজনৈতিক দলের প্রধান। সো উনি কি কথা বলেছেন এটা শোনা দরকার ছিল, কিন্তু এই প্রসঙ্গে এবার এসে নিয়ে এটা জানিয়েছেন, এবং 2-3 বার শব্দ পরিবর্তন করে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো ভারত
জাতীয় পার্টিকে খুব কাছের রাজনৈতিক দল হিসাবে মনে করে এবং সেই মনে করা নিয়ে তাদেরকে তাদের ব্যাপারে কিছু কিছু প্রশ্ন করেছে। কিন্তু আমাদেরও এই ব্যাপারটাও আমার ধারণা যে সামনের রাজনীতিতে জাতীয় পার্টিকে ক্লিয়ার করতে হবে। ভারতের সাথে সদ্ভাব নিয়ে খুব মেজর প্রশ্ন নেই, কিন্তু যে ভারত এই এন্টায়ার সময় বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছে, বাংলাদেশের স্টেট স্ট্রাকচারকে ধ্বংস করেছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে, সেই দলটা যখন সেই রাষ্ট্রটা সেই দেশের রাষ্ট্রের সরকার যখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে তার কাছের সরকার বলে মনে করে, এটাও জাতীয় পার্টির জন্য খুব পজিটিভ কিনা জাতীয় পার্টিকে ভাবতে হবে। আমি ব্যক্তিগতভাবে কি মনে করি জাতীয় পার্টির জন্য, আমার মনে হয় জাতীয় পার্টির উচিত ছিল বেশ কয়েকটা ইস্যুতে, বেশ কিছু একটা পজিশনে, বেশ কিছু জায়গায় জনগণের কাছে ভুল স্বীকার করা। তারা অনেকগুলো ভুল করেছে, এমনকি এগুলো ভুল না, অনেকে এগুলোকে অপরাধও বলবেন। ইটস আ সিরিয়াস বিজনেস। শেখ হাসিনা যা করেছেন তার সাথে সামহাও তাকে স্ট্রেংথেন করার জন্য যদি কিছু করা হয়ে থাকে সেটা ভুল না, হয়তো অপরাধও। সেগুলোর ব্যাপারে তাদের ভুল স্বীকার করা, অপরাধ স্বীকার করা, ক্ষমা চাওয়া দরকার ছিল। এবং বাংলাদেশে ভারত যা যা করেছে সেই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করা দরকার। কিন্তু ভারত এই কয়েক মাস আগেও যদি তাদের খুব কাছের মনে করে, তারা এখন ভারতকে কি মনে করছেন? এই কয়েক মাস আগেও কি ভারতের বাংলাদেশের ভূমিকা জাতীয় পার্টি জানতো না? জানতো। সুতরাং এই অনেকগুলো ইস্যু জাতীয় পার্টিকে আসলে স্পষ্ট করতে হবে। আমি গতকাল জনাব জি এম কাদেরের বক্তব্যগুলো শুনলাম এবং আমি দিয়ে দেবো মন্তব্যে, আপনারা দেখবেন। আমি খুব একটা কনভিন্স নই। জাতীয় পার্টিকে নতুনভাবে তাদের প্রিভিয়াস সব কিছু ভুলে, সব কিছুর ঊর্ধ্বে উঠে প্রয়োজনে সরি বলে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আসা উচিত হবে বলে আমি মনে করি। কারণ আমি সব ঠিক করেছি, এই পরিস্থিতি দিয়ে যে অজুহাত যদি দিতেই থাকে এবং আমাকে নিজেকে যদি আমরা সঠিক প্রমাণ করতে থাকি, তাহলে পাল্টা যুক্তি আসতে থাকে, পাল্টা কথা আসতে থাকে। কেউ যদি সেটাকে ভুল বলে কনভিন্সড হয় এবং সেটা অ্যাগ্রি করে, সেটার জন্য। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।